গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কম্পিটিশন। শিবশঙ্কর সকালে উঠেই 2 দফা ফোন করলেন। একবার অ্যাটর্নি রায় ও মিত্রের জীবনধন রায়কে ও আরেকবার প্রসন্ন দাস বড়ালের অংশীদার ও কর্তা হরিদাস বড়ালকে, কারণ ওদেরও আপিস এখনও খোলেনি। নমস্কার, কি খবর? আসুন একবার। কতদূর করলেন? আসবো এখন? এখানেই চা খাবেন। একটু পরে বাড়ির বাইরে মোটরের শব্দ শোনা গেল এবং জীবনধন রায় ঘরে ঢুকলেন। জীবনধন রায়ের পরনে সাহেবি পোশাক, চোখে স্টিলের ফ্রেমে চশমা, পায়ে পেটেন্ট চামড়ার চকচকে বুট, বগলে ফোলিও ব্যাগ। আসুন মিস্টার রায়, বসুন। নমস্কার। নমস্কার। ওরে, চা নিয়ে আয়। তারপর? তৈরি। সরেজমিন তদারক করবেন না? রেজিস্ট্রি আপিস সার্চের রেজাল্ট কি? ভালো। দাগি মাল নয়, তবে দেড়ের কমে হবে না। আমাদের 3%। শিবশঙ্করবাবু হরিশ মুখুজ্জের স্ট্রিটে 3 তলা বড় বাড়ি কিনছেন এদের দালালিতে। 1.5 লক্ষ টাকা দাম। অ্যাটর্নিরা 3% কমিশন নেবেন। আসল কথা হচ্ছে এই, রূপোর ট্রে ভরে টোস্ট, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ও লেটুস সেদ্ধ এলো, তার সঙ্গে চায়ের লিকার, দুধ চিনি আলাদা। শিবশঙ্করবাবু বললেন, মিষ্টি দিনই, কারণ আমাদের এ বয়সে। না না, থাক। তারপর আমার গাড়ি রেডি, চলুন একবার সরেজমিনে জিনিসটা দেখুন। বেডরুম কতগুলো? 19টা রুম, সব শুদ্ধ, ওপরে নিচে। 6টা বাথরুম, এ বাদে বাইরে 3টে আলাদা পায়খানা। খুব ভালো বাড়ি। কুন্ডু কোম্পানিকে রাজি করাতে বেগ পেতে হয়েছে খুব। বুড়ো একেবারে বেঁকে বসেছিল শেষকালে। এখন যেতে পারবো না, মাপ করুন। এখন বেলা 10টা পর্যন্ত মরবার ফুরসত নেই। এক্ষুনি আবার লোক আসবে। আচ্ছা, উঠি তাহলে। ও বেলা আপিসে ফোন করবেন এখন, ওখান থেকে যাওয়া যাবে। একটু পরে হরিদাস বড়ালকে আবার ফোন করা হলো। নমস্কার, কি খবর? হ্যাঁ, একবার করেছিলাম। হ্যাঁ, এই আধ ঘন্টা আগে। হ্যাঁ, সোনাটার কি হলো? বারের দাম কত বললেন? 3 আনা? আমার চাই কিছু। হ্যাঁ, আচ্ছা। আজ? হ্যাঁ, আচ্ছা। আপিসে? আচ্ছা। সাধারণ লোকে এই কথাবার্তা থেকে বিশেষ কিছু বুঝতে পারবে না, কিন্তু প্রায় 50,000 টাকার ওপর বড়াল বার নামক বিখ্যাত সুবর্ণের বাট কিনবার পাকাপাকি ব্যবস্থা হয়ে গেল। ক্রয় বিক্রয়ের পালা শেষ হতেই শিবশঙ্করের আপিস ম্যানেজার ও তদারককার মিস্টার ঘোষাল ঢুকে শিবশঙ্করকে খানিকটা মাথা নিচু হয়ে নমস্কার জানিয়ে একটা চেয়ারে বসলেন। দুজনের মধ্যে যে কথাবার্তা শুরু হলো তা স্কোয়ার ফুট রেট, পার্সেন্ট, ইস্পাতের জালতি, সিমেন্ট, এক্সপ্রেস টেলিগ্রাম, গ্যারিসন ইঞ্জিনিয়ার প্রভৃতি শব্দে পরিপূর্ণ ও কণ্টকিত। আজই মিস্টার ঘোষালকে আপিসের কাজে তেজপুর যেতে হচ্ছে। ফোনে এখনই আসাম মেলে বার্থ রিজার্ভ সম্বন্ধে শিয়ালদা স্টেশনের কর্মচারীর সঙ্গে আলাপ হলো। অন্য কথার পরে বেলা 9টার সময়ে মিস্টার ঘোষাল বললেন, তাহলে আমি উঠি। কত টাকার দরকার? 17,000 তো ওদের পেমেন্ট করতে হবে, আর পুজোর ব্যবস্থা তাও 3,000 নেবে সুপারিনটেন্ডেন্ট। 1,000 খানেক দিতে হবে উপদেবতাদের। মিসেস বর্মনকে একটা প্রেজেন্ট দিতে হবে ভালো দেখে। কি দেওয়া যায় স্যার, আপনিই বলুন। একটা জড়োয়ার কিছু দাও। 1,000 খানেকের মধ্যে 20,000-এর একটা চেক নিয়ে যাও। আজ্ঞে স্যার, ব্যাংকে টাকা ভাঙানোর আমার সুবিধে হবে না। একটাই আসাম মেল, তার আগে আমার অনেক কাজ। একবার আপিসে যেতে হবে, ড্রয়ারের মধ্যে কাগজপত্র রয়েছে, নিয়ে যেতে হবে। গহনাই বা কিনবো কখন?
আচ্ছা, গহনার জন্য আমি সুরেশকে পাঠিয়ে দিচ্ছি বদ্রীদাসের বাড়ি। যদি কিছু ভালো থাকে দেখে আসুক, সেজন্যে তোমায় ভাবতে হবে না। তুমি এখান থেকে বাড়ি যাও, নিয়ে খেয়ে গাড়ি নিয়ে ব্যাংকে গিয়ে আগে চেক ভাঙাও, ওখান থেকে স্টেশনে চলে যাও। গহনা যদি পাই সুরেশকে দিয়ে ট্রেনে পাঠাবো। মিসেস বর্মনকে খুশি রাখা চাই মোটের ওপর। দেবতাকে তুষ্ট রাখতে হলে দেবীর পূজা না দিলে হয় না। কম্পিটিশনের বাজার, বুঝে কাজ করবে। ডাক এলো, এক গাদা চিঠি হাতে নিয়ে তাড়াতাড়ি একবার দেখে নিতে নিতে শিবশঙ্কর ডেকে বললেন, ও ঋতুয়া, নিয়ে যা বড় বৌমার চিঠি, নিয়ে যা সুলেখার ছোট বৌমার, ওপরে দিকে যা। আর শোন, বলে আয় আমি চান করবো এক্ষুনি। খাবার ঘরে বড় পুত্রবধূ নন্দা ভাত নিয়ে এলো টেবিলে। ছোট বাটিতে কাঁচা মুগের ডাল, মশলার মৌরলা মাছের ঝোল আর কাগজি লেবু কাটা পৃথক ডিশে, সামান্য একটু ঘরে পাতা দই শ্বেত পাথরের বাটিতে। শিবশঙ্কর খেয়ে হজম করতে পারেন না, লিভারের রুগী। পুত্রবধূ বললে, ও বেলা কখন ফিরবেন বাবা? তা কি বলতে পারি কখন ফিরব? নানা কাজ, তারপর আজ অ্যাটর্নির সঙ্গে গুরুতর কাজ রয়েছে। কেন? পুত্রবধূ হেসে বললে, আমরা ভাবছি বেহালা যাব পিকনিক করতে, গাড়িখানার দরকার ছিল। ও, তা কটার সময় যাবে? গাড়ি না হয় শোভা সিং আপিস থেকে নিয়ে আসবে, তোমাদের পৌঁছে দিয়ে চলে আসবে। আসবার সময় তোমরা ট্যাক্সিতে এসো, পৌঁছে গাড়ি ছেড়ে দিও। বিমান কোথায়? ওপরে আছে? পুত্রবধূ মুখ নত করে বললে, তা তো জানি নে বাবা। তার মানে বেরিয়েছে? পুত্রবধূ পায়ের নখে মাটি খুঁড়তে খুঁড়তে সেদিকে চেয়ে থেকে উত্তর দিলে, উনি কাল রাত্রিরে তো বাড়ি আসেননি। সে কি কথা, কালও আবার আসেনি? শিবশঙ্কর ভ্রু কুঞ্চিত করলেন, আর কিছু বললেন না। বেলা একটা, শিবশঙ্করের আপিস বেন্টিং স্ট্রিটে। বেশি বড় আপিস নয়, জন ৮-৯ কেরানি বিবিধ খাতা নিয়ে ব্যস্ত। একজন ছোকরা টাইপরাইটারে ঠক ঠক টাইপ করছে। শিবশঙ্করকে আপিসে ঢুকতে দেখে সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল। সন্ত্রস্ত হবার কথা, দেখতে আপিস ছোট হোক, কিছুদিন এই আপিসে বসেই শিবশঙ্কর সরকার চালের কারবারে কম করেও ৭ লক্ষ টাকা মুনাফা পেয়েছেন। ১৩৫০ সালে দুর্ভিক্ষের বছর ১৩ শিকে দরে ধানের মন কিনে ১৬.৫ টাকা মন দরে ধান বিক্রি করেন। চালের কন্ট্রাক্ট নিয়ে ১,০০০ টন চাল খরিদ করেন ত্রিপুরা জেলা থেকে। তারপর সে দেশে চালের দর উঠে গেল ৪০ টাকা মন। ভালো কাজ করেননি তা নয়, দেশের বাড়িতে প্রায় ২,০০০ লোককে ফ্যান ভাতের খিচুড়ি খাইয়েছেন, কাপড় বিতরণ করেছেন কত লোককে। সম্প্রতি ২টি মিলিটারি কন্ট্রাক্টের কাজে শিবশঙ্কর অনেক টাকা রোজগার করেছেন। ২ হাতে ঘুষ বিলিয়েও ৬ লক্ষ টাকা ঘরে এনেছেন। এ বাদে খুচরো কারবার তার অনেক রকম আছে। এই ছোট আপিসটাতে বসে সারা বাজারের গুপ্ত খবর রাখছেন। টেলিফোনের বিরাম বিশ্রাম নেই ১ মিনিট। বাজারে তার বহু চর সর্বদা ঘোরাঘুরি করছে। শেয়ার মার্কেট থেকে সর্ষে পর্যন্ত কোনো বাজারের গুপ্ত খবর ওদের জানতে বাকি নেই। মোটের ওপর শিবশঙ্করের দিন যাচ্ছে ভালো। ধুলো মুঠো করলে সোনা মুঠো হচ্ছে। আর কি অসম্ভব খাটিয়ে লোক শিবশঙ্কর! চোরকির মতো ঘুরছেন, এখানে ওখানে, এ আপিস ও আপিস। কত লোকের সঙ্গে টেলিফোনে আলাপ করছেন, কত লোক তার বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করছে। যে লোক এমনি নরম হয় না, তার স্ত্রীকে সন্তুষ্ট করে অগ্রসর হতে হচ্ছে। সুদ যেখানে গলে না, সেখানে হাতি গলিয়ে দিচ্ছেন শিবশঙ্কর। পয়সা কি অমনি হয়? শিবশঙ্করের অভিজ্ঞতা এই যে অর্থ উপার্জনের ক্ষেত্রে দয়া, মায়া, চক্ষু লজ্জা ইত্যাদি দুর্বলতা। যে বিচক্ষণ কারবারি সে এসব মানবে না।
কম্পিটিশনের বাজার, চক্ষু লজ্জা এখানে খাটে না। আর একটা অভিজ্ঞতা, অবশ্যই বড় মূল্যবান অভিজ্ঞতা, যে ঘুষ অসাধ্য সাধন করতে পারে। শিবশঙ্করবাবু বলেই থাকেন, ও হে, এমন লোক দেখলাম না যে পুজো পেলে খেতে চায় না। তবে বেশি আর কম, কেউ চায় ষোড়শোপচারে পুজো, কারো বা চালকলা, কারো চিনির নৈবেদ্য। ঢের ঢের দেখলাম হে, যেখানে ভেবেছি এর কাছে কেমন করে যাব, এত বড় পদস্থ লোক, পুজো দাও, ব্যাস সব ঠিক, সবাই সমান। তবে ওই যে বললাম, বেশি আর কম, চুরি করার সুবিধে জোটেনি যার, সেই সাধু। বেলা 1টার সময় একটি রোগা দীর্ঘ চেহারার সাহেবী পোশাক পরা লোক শিবশঙ্করের আপিসে এসে ঢুকল। শিবশঙ্কর বললেন, কি খবর, আসুন, বসুন। বড্ড বেশি চাই। কত? 5.5 করে কাঠা। শিবশঙ্কর বিস্ময়ের সুরে বললেন, জমিকার, ব্যাংকের? আগে না, মাগনলাল মুখনলাল খেত্রির। একবার মর্টগেজ আছে, রেজিস্ট্রি অফিস সার্চ করা হয়ে গেছে। বড় বেশি দর বলছে না? ও অঞ্চলে ওরকম দর নেই, এরপরে 7 পর্যন্ত উঠবে। 9 কাঠা একসঙ্গে আর পাওয়া যায় না স্যার। আপনি কাল নিজে একবার চলুন, বায়নাপত্র রেজিস্ট্রি না করলে 2-3টে খদ্দের মুখিয়ে রয়েছে। এই সময় টেলিফোন বেজে উঠল। অল্প খানিকক্ষণ কথা বলে শিবশঙ্কর ফোন রেখে সামনের লোকটিকে বললেন, অ্যাটর্নির অফিস থেকে বলছে হরিশ মুখুজ্জের স্ট্রিটের বাড়িটা এখনই দেখতে যেতে হবে। চলুন না, বাড়িটা দেখে আসবেন। উভয়ে মোটরে বার হয়ে সোজা হরিশ মুখুজ্জের স্ট্রিটে সেই নম্বরের বাড়ির সামনে এসে দেখলেন মিস্টার ঘোষাল তাদের পূর্বেই সেখানে মোটর থামিয়ে অপেক্ষা করছেন। বাড়ির ওপরের নিচের সব ঘর, বাথরুম, দরদালান, ছাদ সব ঘুরে দেখা হলো। মিস্টার ঘোষাল বললেন, মতামত দিন মিস্টার সরকার। মতামত আর কি, নেওয়া হবে। 3% কথা স্মরণ রাখবেন, ও আমাদের একটা শর্ত, নয়তো আমারই হাতে 2টো খদ্দের। আপনি ক্রেতা, আপনার কাছ থেকে কমিশন নেওয়া নিয়ম নয় জানি, কিন্তু এখানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা। সে যা হয় হবে। ইলেকট্রিক ইনস্টলেশন নেই কেন? অত বড় বাড়ি ছিল, ওয়্যারিং করে নিতে যা খরচ পড়বে তা তো আপনি বাদ পাচ্ছেন। ওই বাড়ি কি 2-এর কমে হয়? 4,70,000 75,000 তো উইদাউট এনি ডাউট। আপনি বলুন এক্ষুনি এক মারোয়ারি খদ্দের। না না, সে কথা বলিনি, আপনি নিশ্চিন্ত থাকুন। শিবশঙ্কর একাই আপিসে ফিরলেন। তখন বেলা 2:45। আপিসের চাকর কারুয়া বললে, হুজুর, টেলিফোন 2বার বাজিয়েছে, আমি নম্বর লিয়ে রাখি এসে। কই নম্বর? হুজুরের ঘরে টেবিল মে আছে, মনুবাবুকে দিয়ে লিখিয়ে রাখি এসে। একে তো সাউথ 1-5। শিবশঙ্কর চাকরকে থামিয়ে দিয়ে বললে, আচ্ছা আচ্ছা, তুই যা, 1 পেয়ালা চা জলদি তৈরি কর। और कुछ বাবু? আজ বাড়ি থেকে টিফিন আনেনি কেউ? ফল টল? না হুজুর। সারা পচা 2 আপেল হুজুরের টেবিল মে ছিল, ও আমি ফেঁকিয়ে দিয়েছি। ও কালওয়ালা। বেশ করেছিস, যা চা নিয়ে আয়। কারুয়া অনেক দিনের চাকর, আগে শিবশঙ্করের বাড়িতে ছিল, এখন কাজকর্মের সুবিধের জন্য ওকে আপিসে নিজের খাস কামরার চাকর রেখেছেন শিবশঙ্কর। শিবশঙ্কর কি খান না খান, কি তার অভ্যেস, কারুয়া সব জানে। কারুয়া রানী তো চায়ের পেয়ালাতে চুমুক দিয়ে শিবশঙ্কর বাবু ভাবছিলেন আরও কিছু জমির সন্ধান নিতে হবে, জমি বড় দরকার। এইসব অঞ্চলে বড় বড় প্লটের সন্ধানে আছেন। শিবশঙ্কর কাগজ কলমে ছোট্ট একটু হিসেব করে নিলেন।
1,02,000 টাকার জমি কিনে রাখতে হবে। টালিগঞ্জের দিকে কিছু জমি এখনো আছে, ব্যাংকের জমি কিছু আছে লেক আর ঢাকুরে যাদবপুর অঞ্চলে। টাকা হলে মাটি করো, মস্ত বড় কথা। অত বড় ইনভেস্টমেন্ট নেই টাকার। দালালেরা নানা রকম সন্ধান নিয়ে আসে, তার টেবিলের ড্রয়ারে আছে জমি জমা সংক্রান্ত নানা রকম খবর দালালদের দেওয়া। শিবশঙ্করবাবু ড্রয়ার খুলে অন্যমনস্কভাবে সেগুলোর ওপর চোখ বুলিয়ে যেতে লাগলেন। মেদিনীপুর জেলায় শালের জঙ্গল 120 বিঘে এক প্লটে, ধানের জমি ওই সাথে এক প্লটে 70 বিঘে, মাঝখানে বড় পুকুর। বর্ধমান জেলায় ধানের জমি 90 বিঘে, বনপাস স্টেশনের কাছে। কুমারভি কয়লা খনির 1/3 মালিকানা সত্ত্ব, বড় বাংলো ঘর, ইদারা, ছোট বাগান একত্রে। রানাঘাট টাউনে রেলের নিকট স্টেশন রোডের ওপর 2খানা বাড়ি। রেলের ওপারে 22 বিঘের সেগুন বাগান, ইটের ভাটা। যশোর জেলায় মৌজা ধরমপুর ও মৌজা চণ্ডীরামপুর 2টি বড় মৌজা নিলামে উঠেছে। সামনের মাসের 12 তারিখে যশোর সদরে নিলাম হবে। লোক পাঠিয়ে শিবশঙ্কর জেনেছেন মৌজার আদায় ভালো। 71টি জমার মধ্যে 19টি খাস হয়ে গিয়েছে এবং আশা আছে আরও 8টি জমা এই বছরের মধ্যে খাস হবে। বাকি খাজনা পড়ে আছে প্রজাদের কাছে কয়েক হাজার টাকা। হাজারিবাগ জেলায় সিংজানি, ভজুরি, অভ্রের খনি ও শালবন, বাংলো, ইদারা এবং কিছু ধানের জমি। উল্টো ডিঙির খাল ধরে থেকে সামান্য দূরে মহেশচন্দ্র সিমলাইয়ের বাগান বাড়ি ও পুকুর। বাগানে জমির পরিমাণ 10 বিঘে। কলমে আম, লিচু, ফলসা, ম্যাঙ্গোস্টিন প্রভৃতি ফলের গাছ। দোতলা বাড়ি। অভ্রের খনির ওপর ঝোঁক বেশি শিবশঙ্করের। 2% অনেক বেশি আসবে টাকার ওপর। স্বাস্থ্যকর স্থান, মাঝে মাঝে গিয়ে থাকাও যাবে। কলকাতায় তো যা খান হজম হয় না, লিভারের রোগে কষ্ট পাচ্ছেন। আর বাকি সব পাড়া গিয়ে জমি জমা, ধান ক্ষেত। না, ওদের কি মূল্য আছে? জমি কিনতে গেলে কলকাতায়। কলকাতার সম্পত্তির মতো সম্পত্তি নেই, বাড়ি বা জমি। মহেশ সিমলাইয়ের বাগান বাড়ি ভালো, ফলবান গাছ অনেকগুলো। নার্সারি করবার জন্য কেউ ভাড়া নিতে পারে। অনেকখানি জমি, মূল্যবান সম্পত্তি হয়ে উঠতে পারে 2-4 বছর পর। দালালে বলছে 68,000, তিনি বলছেন 50,000। যদি ওটা হয় তবে খুবই ভালো। শিবশঙ্কর ভেবে উঠলেন তো সেদিন, বছরের কথা আর কি ছিল শিবশঙ্করের। বারাসাতের কাছে ভবনহাট্টি, বিষ্ণুপুর, ক্ষুদ্র গ্রাম, সেখানেই পৈতৃক বাড়ি। অবশ্যই নিতান্ত গরিব ছিলেন না, সেকেলে বড় গৃহস্থ। তবে ইদানিং নামেই ছিল তালপুকুর, ঘটি ডুবত না। নিজের বুদ্ধিতে শিবশঙ্কর সব করেছেন, বীরের মতো করেছেন। বীরের মতোই ভোগ করে যাচ্ছেন শিবশঙ্কর। এখনো হয়নি। লেক অঞ্চলে বড় একখানা বাড়ি করবার শখ তাঁর, কিন্তু পছন্দসই জমি পাচ্ছে না। তেজপুরের কাজটা যদি হাতে এসে যায় তবে নির্ঘাত 3 লক্ষ ঘরে আসবে। হিসেব করে দেখা আছে তার। এই বছরের শেষেই টাকাটা হাতে আসতে পারে। যদি বিলের টাকা গভর্নমেন্ট এই বছরেই শোধ করে, পুজো দিলে শেষের ব্যবস্থা চটপট হয়ে যাবে। শিবশঙ্করকে কাজ শেখাতে হবে না, ঘুঘু হয়ে বসে আছেন তিনি। অনেস্টি বলে জিনিস নেই এ বাজারে। অনেস্টি একটা মুখের কথা মাত্র। কম্পিটিশনের বাজার, অনেস্টিতে হয় না। টাকা টাকা চাই, টাকা। দুনিয়াতে টাকা ছাড়া আর কিচ্ছু নেই। টাকা যে পথে আসে আসুক। টাকা রোজগারের এই তো সময়। যুদ্ধের বাজারে যে যা করে নিতে পারে। কলকাতার হাওয়ায় টাকা উড়ছে। যার বুদ্ধি আছে ধরে নাও। কিছুই এখনো রোজগার করা হয়নি, অনেক কিছুই বাকি। এ বলে একটা ব্যাপার শিবশঙ্করকে বড় চিন্তিত করে তুলেছে। বড় ছেলে বিমান প্রায়ই রাত্রে বাড়ি আসে না। নিজের আলাদা একখানা মোটর কিনেছে,
নানা রকম কথা কানে গিয়েছে শিবশঙ্করের। ঠিক বুঝতে পারছেন না এখনও তিনি। বিমান এমন ছিল না। বড় বৌমা প্রায়ই কাঁদেন। সুলেখার মুখে শুনতে পান তিনি। গিন্নি কিচ্ছু বলেন না। এই জন্য গিন্নির ওপর শিবশঙ্কর সন্তুষ্ট নন। গিন্নির প্রশ্রয় না পেলে বিমান এমন হতে পারত না। যত নির্বোধ নিয়ে হয়েছে তার সংসার। টেলিফোন বেজে উঠে শিবশঙ্করের চিন্তা জাল ছিন্ন করে দিলে। হ্যাঁ, কে? ও আচ্ছা, বেশ বেশ, তুমি চলে এসো এখানে, দেরি করো না। একটি শৌখিন বাবু মতো লোক, চোখে সোনা বাঁধানো চশমা, ঘরে ঢুকলো 10 মিনিট পরে। এই লোকটি ঘরে ঢুকবার পরে শিবশঙ্কর সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার দিকে 2-3 বার চাইলেন। লোকটি চাপা মৃদু স্বরে মিনিট 10 কথা বলে তারপর হঠাৎ স্বাভাবিক সুরে ফিরে এসে বললে, বেশ, যাই তাহলে। বসো বসো। বুঝতে পারলে না? সামলে রাখতে বলি গে যায়। সিনেমায় আজকাল নাম করে উঠেছে ঠেলে। দেখতে পরমা রূপসী, মৌমাছির ঝাঁক কম নয়। বুঝতে পারলে না? ঠিক 8টাতে। বেলা 6টার পরে শিবশঙ্কর ড্রাইভারকে ডেকে দিয়ে বললেন, शोभा सिंह, चला जाओ बेहाला में, बौमाদের ले आओ, हम टैक्सी में जाएंगे। ठीक করে ले आओ, যেন মিলিটারি গাড়ি में ধাক্কা मत लगे। बहुत अच्छा हुजूर, বলে শোভা সিং গাড়ি নিয়ে চলে গেল। সন্ধ্যা পর্যন্ত আপিসে নানা কাজ সেরে 7:30টার সময় শিবশঙ্কর ট্যাক্সি নিয়ে বার হলেন। ভবানীপুরের একটা ছোট গলির মধ্যে গাড়ি ঢুকল। আগের শৌখিন লোকটি বারান্দা থেকে নেমে এসে বলল, এসো ভাইয়া, এসো, চা খাবে না? আর এখন চা নয়, চলো। এখনো দেরি আছে, আমি কাপড় পরে নিই, আসছি। দুজনে আবার গাড়ি নিয়ে চললেন। বেলতলা রোডের পার্কের কাছাকাছি একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। দুজনে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। লোকটি বললে, আমি ফোন করেছিলুম, 8টার সময় সব সরিয়ে দিও। খুব সুন্দরী, আর বয়স 19-এর বেশি নয়। নিজের চোখেই দেখো ভায়া, এ শর্মার নাম গোপাল চক্রবর্তী। মাসে 400তেই রাজি করিয়ে দেব, তুমি শুধু দেখে যাও। সিনেমাতে আজকাল নাম কি, যত সব চ্যাংড়া ছোকরার ভিড়, সেই জন্যে। ওপরে দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বারান্দা, ফুলের টব সাজানো, অর্কিডের টব ঝুলছে বারান্দার ছাদের প্রান্ত থেকে। সঙ্গী লোকটি কড়া নাড়তেই ওদিকের দরজা দিয়ে যে তরুণটি সিগারেট মুখে বেরিয়ে এসে পাশের সিঁড়ি দিয়ে তরতর করে নেমে গেল, শিবশঙ্কর যেন ভূত দেখলেন তাকে দেখে। শিবশঙ্করের সঙ্গী বললে, ওই দেখো যত সব ছেলে ছোকরার মরণ, সিনেমার ইয়ে কি না। আসল কম্পিটিশন হচ্ছে এদের কাছে টাকায়। সে কম্পিটিশনে দাঁড়ানো চ্যাংড়াদের কর্ম নয়। ও কি দাঁড়ালে যে, কি হলো? শিবশঙ্কর ততক্ষণ দম নিলেন। যে ওদিকে সিঁড়ি দিয়ে নেমে গেল, সে বিমান, তার ছেলে বিমান। গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কম্পিটিশন। গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে।